আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টারের উপর তৃতীয় অধিবেশন হচ্ছে। এই তৃতীয় অধিবেশনে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে থাকবে গজের সূত্র, তার প্রয়োগ, এবং এটা শেষ হয়ে গেলে আমরা আবার পরবর্তী চ্যাপ্টারে যাব। এটা ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহের চুম্বকীয়ও আমরা গমন করব আজকে। তো আজকে আমরা প্রথমেই গজের সূত্র দিয়ে শুরু করি। গজের সূত্র পড়তে গেলে আমাদের জন্য একটা নতুন ধারণা, কনসেপ্ট সম্পর্কে ধারণা নিতে হবে। নতুন টার্ম একটা, এই নতুন টার্মটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। আমরা জানি যে যখন চার্জ থাকবে, চার্জ থেকে বলরেখা নিঃসৃত হবে, এবং এই বলরেখা চারিদিক থেকে নিঃসৃত হবে। আর এই বলরেখা ওই চার্জের যতটুকু ক্ষেত্র আছে, ফিল্ড আছে, পুরো ফিল্ডের মধ্যেই এই বলরেখা বিস্তারিত থাকবে, এবং এই বলরেখার সংখ্যা দিয়ে আমরা ওই ক্ষেত্রের ক্ষেত্র তীব্রতা বা ফিল্ড ইন্টেন্সিটি কাউন্ট করে থাকি। তোমাদের মনে আছে হয়তো গত কোনো একটা সেশনে আমি কদম ফুলের কথা বলেছিলাম। কদম ফুলের পাপড়ি যেমন চারিদিক থেকে ছড়িয়ে পড়ে, এরকম চার্জ থেকে, পজিটিভ চার্জ থেকে কদম ফুলের মতো চারিদিকে বলরেখাগুলো নিঃসৃত হয়, এবং নেগেটিভ চার্জে চারিদিক থেকে প্রবেশ করে। তো এই বলরেখাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তো এই তড়িৎ ফ্লাক্সকে আমরা একটু ইলেকট্রিক ফ্লাক্স একটু যদি পরিমাণ নিয়ে চিন্তা করি, পরিমাণগতভাবে একটু বলতে হবে যে ফ্লাক্স হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে কি পরিমাণ বলরেখা নির্গত হয়, সেই পরিমাণ বলরেখাকে বলা হবে ফ্লাক্স। মানে হচ্ছে কি, বলরেখা প্রবাহমান, এই বলরেখা প্রবাহমান বলরেখার মধ্যে যদি আমরা কোনো সারফেস কনসিডার করি, যে সারফেসটা পারপেন্ডিকুলারলি উইথ দ্য ডিরেকশন অফ লাইন্স অফ ফোর্স, লাইন্স অফ ইলেকট্রিক ফোর্স, তখন ওই সারফেসের মধ্য দিয়ে লম্বালম্বি করে যতগুলো বলরেখা নির্গত হবে, পাস করবে, সেই বলরেখাগুলোকেই বলবো আমরা ওই সারফেসে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। আমরা এরকম একটা চিত্র কনসিডার করতে পারি যে একটা চার্জ, পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ থেকে এরকম বলরেখা 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 বেরোচ্ছে, চারিদিকে বলরেখা বেরোচ্ছে। এইগুলোর সাথে পারপেন্ডিকুলার, এইগুলোর সাথে পারপেন্ডিকুলার যদি সারফেস, এরকম একটা পারপেন্ডিকুলার সারফেস, this surface is perpendicular to this lines of force. এই সারফেসের মধ্য দিয়ে যে বলরেখাগুলো অতিক্রম করবে, সেই বলরেখাগুলোকে বলা হবে ফ্লাক্স। এবং এই ফ্লাক্সকে ডিফাইন করার জন্য আমরা ফাই ই ব্যবহার করব। ফাই ই ইলেকট্রিক ফ্লাক্স। ফাই ই হচ্ছে নাম্বারস অফ lines of force passing perpendicularly passing through a surface। এবং আমরা এইটাও জানি যে এই যে তড়িৎ ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এক এক জায়গায় এক এক রকম। এইখানে যেরকম আর একটু দূরে ভিন্ন রকম। এই যে ভিন্নতা, তড়িৎ ক্ষেত্রের ভিন্নতা, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ই। এই ই হচ্ছে এই বলরেখার দ্বারাও ই কে ডিফাইন করা যায়। কিভাবে? এখানে বলরেখার সংখ্যা বেশি,
এখানে প্রাবল্য বেশি। এখানে বলরেখা সংখ্যা কম পার ইউনিট এরিয়া। বলরেখার সংখ্যা যদিও এখানে 4টা, কিন্তু পার ইউনিট এরিয়া বলরেখার সংখ্যা এখানে কম, সুতরাং এখানে তীব্রতাও কম। এইখানে 4টা বলরেখা, বাট এরিয়া হচ্ছে কম, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে এখানে বলরেখার সংখ্যা বেশি, প্রতি একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা এখানে কম। এখানে তীব্রতা বেশি, এখানে তীব্রতা কম। সুতরাং এই ই হলো পাই ই বাই ই, এরকম একটা ডেফিনেশন আছে যে ফ্লাক্স পার ইউনিট এরিয়া হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ফাই পার এরিয়া, চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র তড়িৎ বলরেখা তড়িৎ ফ্লাক্স বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল কার ক্ষেত্রফল? ক্ষেত্রফল হচ্ছে এখানে যে সারফেস কনসিডার করেছি সেই সারফেসের ক্ষেত্রফল। এবং তাহলে আমরা এখান থেকে ফাই ইকুয়াল টু পাবো ই এ, এরকম একটা সমীকরণ আমাদের পাইতে পারি। মোট কথা ফ্লাক্স হচ্ছে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বালম্বি করে যে বলরেখাগুলো গমন করে সেইগুলো হচ্ছে ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। আমি একটা তড়িৎ ক্ষেত্রের কথা বলি। এই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে একটা ইউনিফর্ম তড়িৎ ক্ষেত্র। এইভাবে বলরেখা দ্বারা তাকে ডিফাইন করছি। একটু বড় করে জায়গা নিয়েছি। আমি এখানে 3টা ঘটনা দেখাতে চাই। এই বলরেখার ডিরেকশনের দিকে, এর সাথে একটা তল সারফেস কনসিডার করি আমরা। সারফেসটা এরকম একটা সারফেস, এই একটা সারফেস। এই সারফেসের ক্ষেত্রফল হচ্ছে এ। আমরা জানি এরিয়া হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি এবং তার ডিরেকশন হবে, ভেক্টরের দিক হবে এই যে এরিয়ার সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, অর্থাৎ এটার ডিরেকশন হবে এখানে পারপেন্ডিকুলারলি এইভাবে আছে। সুতরাং এর ডিরেকশন হলো এই দিকে, হলো এ এর ডিরেকশন, এ ভেক্টর এর ডিরেকশন এইদিকে। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে বলরেখাগুলো তড়িৎ বলরেখাগুলো আছে, এই তড়িৎ বলরেখাগুলো সকল তড়িৎ বলরেখাই এই সারফেসের সাথে লম্ব করে আছে। সুতরাং সকল তড়িৎ, যতগুলো তড়িৎ রেখা এখানে পাস করছে সবগুলো তড়িৎ রেখা লম্বালম্বি ভাবে পাস করতেছে। সুতরাং এখানে ফ্লাক্স হবে ফ্লাক্স ফাই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে ফ্লাক্স, সেই ফ্লাক্স হচ্ছে ই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এখানকার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি গুণন একক ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল হচ্ছে এ এ। সুতরাং এখানে ফ্লাক্স হচ্ছে ই এ। আরেকটা আমরা এখানে সারফেস কনসিডার করি। সারফেসটা এরকম, এইটা সারফেস, দিস ইজ প্যারালাল টু দ্য লাইনস অফ ফোর্স। এটা কেমন আছে? যদি তড়িৎ বলরেখাগুলো এইভাবে থাকে, তলটাও এইভাবেই আছে। দিস ইজ প্যারালাল। তাই যদি হয় তাহলে এইখানে লাইনস অফ ফোর্স এর ডিরেকশন হচ্ছে এইদিকে, অর্থাৎ ই এর ডিরেকশন হচ্ছে এইদিকে, আর ক্ষেত্রফলের ডিরেকশন হচ্ছে এইদিকে। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এখান থেকে দৃশ্যমান যে কোনো বলরেখায় এই তলকে, এরকম প্যারালাল তলকে লম্বালম্বি ভাবে ক্রস করবে না, লম্বালম্বি ভাবে পাস করবে না, লম্ব করে পারপেন্ডিকুলারলি পাস করবে না। তাহলে এই ক্ষেত্রফলের সাথে যে সংশ্লিষ্ট লাইনস অফ ফোর্স আছে সেইগুলো ইকুয়াল টু 0 হবে। কেননা এই সারফেসের মধ্যে কোনো বলরেখা তার সাথে লম্বালম্বি করে পাস করছে না বলে এখানে লাইনস অফ ফোর্স, নাম্বারস অফ লাইনস অফ ফোর্স perpendicularly passing through this surface is equal to 0. সুতরাং এই সারফেসের জন্য ফ্লাক্স 0। একই ফিল্ড, শুধু পজিশন অফ দি সারফেসের জন্য
আমরা ফ্লাক্স ভিন্ন ভিন্ন ফ্লাক্স পাচ্ছি। আরেকটা আমরা সারফেস কনসিডার করতে পারি। সারফেসটা এরকম একটু ইনক্লাইন্ড সারফেস, এটা ইনক্লাইন্ড সারফেস, হ্যাঁ এরিয়া কিন্তু সেম, এরিয়া সেম বাট পজিশন ইজ ইনক্লাইন্ড। এখানে যে সারফেসের এরিয়া আছে, এরিয়ার ক্ষেত্রফল, এরিয়ার ডিরেকশনটা কিন্তু এই দিক হবে। হ্যাঁ এরিয়ার ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, সেই কারণে এরিয়ার ডিরেকশনটা একটু ইনক্লাইন্ড টু দ্য লাইন্স অফ ফোর্স, লাইন্স অফ ফোর্সের সাথে আনত হয়ে থাকবে। হ্যাঁ এটা হলো লাইন্স অফ ফোর্সের ডিরেকশন। এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলি, এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা থিটা। ওকে, থিটা নন জিরো, থিটা জিরো না, থিটা 90 ডিগ্রিও না, থিটা আদার দেন 90 ডিগ্রি আর জিরো। এইখানে যে ফ্লাক্স হবে, ফ্লাক্স ই হবে কি প্রাবল্য, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ বলরেখা নির্গত হয় ই, এবং এই ক্ষেত্রফল, ক্ষেত্রফল কোন ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলটা এই বলরেখার সাথে লম্ব করে আছে, বলরেখার সাথে লম্ব করে পুরো ক্ষেত্রফলটা নাই, তাহলে ক্ষেত্রফলের কতটুকু বলরেখার সাথে লম্ব করেছে, এইটুকু বলরেখার সাথে লম্ব করে। দিস ইজ দ্য প্রজেকশন অফ the area. This is the projection of a projection of area, okay, along the lines of force. This is a cos theta, a cos theta. সুতরাং এইখানে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স অথবা বলরেখা লম্বালম্বি ভাবে এই সারফেসের মধ্যে দিয়ে লম্বালম্বি যে বলরেখাগুলো নির্গত হচ্ছে সেটা হলো কি ই এ কস থিটা। ওকে, তাহলে আমরা যদি এটাকে সাধারণ একটা ইকুয়েশনের রূপ দিতে চাই, আমার মনে হয় এটা একটা স্পেশাল রূপ, যেখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এবং এর ডিরেকশন সেম, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এর ডিরেকশন 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এইখানে এর ডিরেকশন থিটা, তাহলে এটা একটা স্পেশাল কেস, এটা একটা স্পেশাল কেস, এখানে স্পেশালিটি হচ্ছে থিটা ইকুয়াল টু 0, এখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং ইন জেনারেল ফাই ই কে বলতে পারি আমরা ই এ cos থিটা। এখান থেকে এই সবগুলো ভ্যালু পেতে পারি থিটার মান বসিয়ে। তাহলে এটাকে আমরা ভেক্টর রূপ দিতে পারি। ভেক্টর হচ্ছে ই ভেক্টর ডট এ ভেক্টর, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং এরিয়া ভেক্টরের ডট গুণে হচ্ছে ফাই ই। ইলেকট্রিক ফ্লাক্স একটা স্কেলার কোয়ান্টিটি, এটা টোটাল নাম্বারস অফ lines of force, that is why it is scalar quantity. This is not the electric field intensity, this is the amount of field intensity in a certain plane. So আমাদের এইটুকু আমরা ধারণা নিলাম যে ফ্লাক্স কি, ফ্লাক্সের সমীকরণটা কি। তাহলে ফ্লাক্স কি হলো? ফ্লাক্স হচ্ছে numbers of lines of force perpendicularly passing through a surface, অর্থাৎ একটা সারফেসের মধ্য দিয়ে লম্ব করে, একটা সারফেসের মধ্যে দিয়ে লম্বালম্বি ভাবে একটা সারফেস, এরকম একটা সারফেস কনসিডার করতে পারি। এই সারফেসের মধ্য দিয়ে লম্বালম্বি ভাবে হারাহারি বা কোনাকুনি না, লম্বালম্বি ভাবে যেই যতগুলো বলরেখা এর মধ্যে দিয়ে পাস করবে ততগুলো বলরেখাই হবে এইখানকার তড়িৎ ফ্লাক্স। এবং এটা ডিরেকশন আছে, ডিরেকশন কি তড়িৎ ফ্লাক্সের ডিরেকশন কি, ডিরেকশন না, এটা পজিটিভ নেগেটিভ কোয়ান্টিটি। যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে পজিটিভ ফ্লাক্স, আর যদি এর ভিতরে প্রবেশ করে তাহলে সেটা হবে নেগেটিভ ফ্লাক্স। এই কোশ্চেন থেকে আমরা এগুলো ডিফাইন করতে পারি। বের হয়ে গেল মানে কি, থিটা গেল 0 ডিগ্রি, বের হয়ে গেল মানে থিটা গেল 0, বিকজ direction of A from here outward, and বের হয়ে গেল বলরেখাগুলো বের হয়ে গেল, তার ডিরেকশন হচ্ছে আউটওয়ার্ড, একই দিকে। সুতরাং থিটা 0 ডিগ্রি, তাহলে পজিটিভ। আর যদি ভিতরে প্রবেশ করলে এর ডিরেকশন আউটওয়ার্ড আর এর ডিরেকশন ইনওয়ার্ড, অপোজিট। সেখানে থিটা হবে 100
80 ডিগ্রি 180 ডিগ্রি হলে নেগেটিভ। কাছাকাছি যখন বলরেখাগুলো তল থেকে বের হবে ওই বলরেখার কারণে এখানে ফ্লাক্স ধনাত্মক হবে, আর বলরেখা যখন প্রবেশ করবে বলরেখাগুলো ফ্লাক্স হবে ঋণাত্মক। ওকে, তাহলে আমরা ফ্লাক্স সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা কি করব, আমরা গজের সূত্রটাকে ডিফাইন করি। গজের সূত্র হচ্ছে অত্যন্ত সরল উপস্থাপনা হচ্ছে গজের সূত্র। যেমন F = ma, নিউটনের অত্যন্ত সরল স্বীকৃতি, E = mc স্কয়ার, অত্যন্ত জটিল প্রক্রিয়া অতিক্রম করে E = mc স্কয়ার, কিন্তু E = mc স্কয়ার যেমন সরল, তার চেয়ে আমার মনে হয় বেশি সরল হচ্ছে এই গজের সূত্র। গজের সূত্র কি বলে? গজের সূত্র হচ্ছে এখানে চার্জ আছে, চার্জ থাকলে কি আছে? চার্জ থাকলে বাইরে বলরেখা আছে। সত্য কথা, এত সত্য কার নাই? অতি সত্য কথা। চার্জ থাকবে বলরেখা থাকবে নাকি? চার্জ থাকবে বলরেখা থাকবে না? অবশ্যই চার্জ থাকবে বলরেখা থাকবে। যেমন আগুন থাকলে ধোঁয়া হবে, তবেই সেরকম চার্জ থাকলে বলরেখাও হবে। রিলেশন বিটুইন ফ্লাক্স এন্ড চার্জ ইজ গজ ল। রিলেশনটা কি? রিলেশন হচ্ছে epsilon naught into pi e equal to q, মানে হচ্ছে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স টাইমস epsilon naught equal to চার্জ। অর্থাৎ যে চার্জ আছে সেই চার্জের সমান হবে ওইখান থেকে মিশ্রিত যে বলরেখাগুলো হবে, সেই বলরেখাগুলো epsilon naught গুণ epsilon naught হচ্ছে মাধ্যমের একটা ইফেক্ট আছে, এই মাধ্যমের ইফেক্ট। এখানে epsilon naught লেখা হয়েছে শূন্য মাধ্যমের জন্য, আদারওয়াইজ নট লেখা হবে না। ওকে, দিস ইজ গজ ল। পাই। আর যদি আমরা করি, এবার এইটাকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে যদি লিখি, তাহলে এই টার্মটা নিয়ে আসতে হবে, এই টার্মটাকে একটু জেনারেলাইজ করি এইভাবে। আমরা তো এই টার্মে প্লিজ এখানে একটু লক্ষ্য করি, এখানে হচ্ছে ফাই ই হচ্ছে ই এ কস থিটা, অথবা ই ডট এ। এ হচ্ছে কি ক্ষেত্রফল। যদি এরকম হয় যে ক্ষেত্রফলটা ইউনিফর্ম না হয়, সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের এরকম ক্ষেত্রফল যদি নন ইউনিফর্ম হয়, ক্ষেত্রফল ইউনিফর্ম না, সেই ক্ষেত্রে সকল ক্ষেত্রফলকে আমরা এইভাবে লিখতে পারবো না। সেই ক্ষেত্রে কি করতে হবে? একটা এলিমেন্টস অফ এরিয়া কনসিডার করতে হবে। এলিমেন্টস অফ এরিয়া, ছোট্ট এরিয়ায় কনসিডার করতে হবে। অর্থাৎ এই এরিয়াটাকে ডিএ বলবো, ডিএ। কাছাকাছি তখন সমীকরণটা কি হয়ে যাবে? তখন সমীকরণটা হয়ে যাবে ই ভেক্টর ডট ডিএ ভেক্টর। কিন্তু এটা তো ডিএ not for the whole surface, this is only for dA surface, সুতরাং this is d phi, এটাও d phi হবে। তাহলে phi equal to কি হবে? phi equal to integration of d phi, অর্থাৎ phi e equal to হবে integration e dot dA, এই integration হচ্ছে all over the surface, this is surface integration। এটাকে সারফেস ইন্টিগ্রেশন এস দিয়ে লেখা হয়, বাট এখানে কুলম্বের গজের সূত্রে এখানে আমরা সি দিয়ে লিখব, সি, অথবা আমরা এখানে এরকম একটা সার্কেল চিহ্ন দিব। তাহলে সার্কেল চিহ্ন দিয়ে কি মিন করে? সি দিয়ে কি মিন করে? সি দিয়ে মিন করে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার দি সারফেস। এইটা দিয়েও একই জিনিস মিন করে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার দি সারফেস। অর্থাৎ সারফেসের উপর কি হবে? সারফেসের উপর আমরা ক্লোজ ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে আমরা যদি এখানে লিখি এটা epsilon naught integration ক্লোজ ইন্টিগ্রেশন E vector dot dA vector equal to q. This q is enclosed by the surface, a q charge the enclosed by the surface q and net charge। এখানে যদি একাধিক চার্জ থাকে, this is q1 and this is q2, তাহলে এইটা হবে কি নেট চার্জ। তাহলে আমি লিখি q
চলো এনক্লোজড নেট চার্জ, এনক্লোজড নেট চার্জ। হ্যাঁ, তাহলে কি হলো, তাহলে গজের সূত্রটা হলো কি, গজের সূত্র হলো epsilon naught times flux, electric flux equal to charge enclosed by the surface. অর্থাৎ কি একটা বক্স, বক্সের মধ্যে চার্জ আছে, বক্স এরকম বক্স যেরকমই হোক একটা বক্স, হ্যাঁ যেরকমই হোক, যে আকারের হোক একটা বক্স আছে, এটা বক্স আছে, এই বক্সের ভিতর চার্জ আছে, সামহার একাধিক চার্জ হতে পারে, নেট চার্জের কথাই বলছি, চার্জ আছে। এই চার্জের কারণে এর চারিদিক থেকে বলরেখা নিঃসৃত হবে। এই টোটাল বলরেখা থ্রু দিস সারফেস মাল্টিপ্লাইড বাই অ্যাবসলিউট সারফেস, এটা গণকাকৃতির কেসে সলিড সারফেস। সুতরাং এই 6 সারফেস দিয়ে যতগুলো বলরেখা বের হবে এইগুলোকে আমরা অ্যাবসলিউটে গুণ করব, ফলাফল পাবো কি, ফলাফল পাবো এই সারফেস দ্বারা এই বক্সের মধ্যে যতগুলো চার্জ যুক্ত আবদ্ধ আছে এই আবদ্ধ চার্জগুলোর যোগ করার সমান। হ্যাঁ, সুতরাং এটা ভেরি ভেরি সিম্পল একটা এক্সপ্রেশন। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ ল অফ নেচার। এটা প্রকৃতির মধ্যে প্রকৃতির অনেক অনেক বিষয়গুলোকে ব্যাখ্যা করতে পারে। যেমন আমরা বলতে পারি এখানে ইলেকট্রিক ফ্লাক্সের জন্য এটা অ্যাপ্লিকেবল, ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য অ্যাপ্লিকেবল, গ্রাভিটেশনের জন্য অ্যাপ্লিকেবল, এবং ফ্লুইড ডাইনামিক্সের জন্য অ্যাপ্লিকেবল। এগুলো সব ফিজিক্সের কথা বললাম। ফিজিক্স ছাড়াও আমাদের যেই প্রত্যেক আমরা যে কনসেপ্টগুলো আছে, যেগুলো প্রবলেমগুলো আমরা ফেস করি, প্রত্যেকটার সাথেই এটা রিলেটেড। যেমন আমরা আমাদের ইয়েতে দেখি, আমরা আমাদের প্রতিদিনের যেই অভিজ্ঞতা হয়, আমরা দেখি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটেছে, ফলাফল খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ঘটনা ঘটেছে কিন্তু ফলাফল খুঁজে পাওয়া যাচ্ছে না। চার্জ আছে, ফ্লাক্স নাই, তাও হবে না। চার্জ যেমন আছে, ফ্লাক্সও থাকবে। সুতরাং ঘটনা ঘটেছে, ঘটনার ফলাফলও থাকবে। আমরা দেখেছি কোথাও একটা খুন হয়ে গেল অনাকাঙ্ক্ষিতভাবে, কিন্তু এর কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যারা তদন্ত করে, তারা এই বিশ্বাসটা করে, তারা বোধহয় গজের সূত্রটা জানে, তারা জানে যে এখানে যে ঘটনাটা ঘটিয়েছে সে কোনো না কোনো ক্লু রেখে গেছে, এখানে ফলাফল আছেই। সুতরাং তদন্ত করে অ্যাট দ্য এন্ড অফ দি ডে তারা এর কারণ খুঁজে পায়, ফলাফল পায়। ফলাফল আছে, কারণও খুঁজে পায়। এবং আমরা খুব দেখি যখন কোনো ঘটনা খুন হয়, তখন ওইখানে কি করা হয়, ওইখানে তদন্তের স্বার্থে ওই জায়গাটাকে ক্লোজ করে দেওয়া হয়, টাইম স্পট হিসাবে ওই জায়গাটা ক্লোজ করে দেওয়া হয়। দ্যাট ইজ ক্লোজ সার্ফেস, দ্যাট ইজ ক্লোজ সার্ফেস। এই সার্ফেসের ভিতরে ঘটনাটা ঘটেছে, এই সার্ফেসের ভিতরেই চার্জ, দ্যাট ইজ দ্য ক্লোজ সার্ফেস। সুতরাং ইয়াসের ঘটনা যখন ঘটেছে, ফলাফলও আছে। আমাদের প্রত্যেক জীবনেও এই গজের সূত্রের বহুল বহুল ব্যাপক প্রয়োগ হতে পারে। তো এখানে এই গজের সূত্র প্রয়োগ করার জন্য যে জিনিসটা জরুরি সেটা হলো কি, এনক্লোজ সারফেস। এনক্লোজ সারফেস যদি আমরা এনক্লোজ করতে পারি, ঠিক মতো করতে পারি, যেমন তদন্তের খাতিরে তদন্তকারী কর্মকর্তা যদি সারফেসটাকে ঠিক করে বাউন্ডারি দিতে পারে, তাহলে তার জন্য তদন্ত সহজ হবে। একইভাবে আমরা চার্জের ক্ষেত্র যদি, ফিল্ড ইন্টেন্সিটি যদি জানতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে সারফেস কনসিডার করতে হবে। দ্যাট ইজ কল্ড গজিয়ান সারফেস। দিস সারফেস ইজ গজিয়ান সারফেস। দিস সারফেস ইজ গজ এর সূত্রে যে সারফেস ব্যবহার করা হয়, সেই সারফেসকে বলা হয় গজিয়ান সারফেস। সুতরাং এই সূত্র প্রয়োগ করার জন্য সারফেস অবশ্যই ঠিক করে চিনতে হবে। সারফেস ঠিক না করলে এই ইন্টিগ্রেশন করা যাবে না। কাজকে যে সারফেস ঠিক করতে হবে। সারফেস ঠিক করার জন্য লাগে বুদ্ধিমত্তা লাগে। বুদ্ধিমত্তা দিয়ে এই সারফেস ঠিক করবো। এক এক প্রবলেমের জন্য এক এক রকমের সারফেস আমরা ঠিক করতে হবে। তো আমরা এবার একটু সারফেসের কথা বলি।
সারফেস ইন্টিগ্রেশনটা কিভাবে আমরা করব। ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, আমরা মনে হয় এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল যে দিস ইজ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স মাল্টিপ্লাইড বাই এপসিলন নট ইকুয়াল টু n ক্রস চার্জ। আমার মুখস্থ করা দরকার নাই। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা সারফেস ইন্টিগ্রেশন সম্পর্কে একটু ধারণা নেব। আমি কয়েকটা সারফেস আঁকবো, তারপরে ইন্টিগ্রেশনটা কিভাবে হয় সেটা দেখব। বিভিন্ন রকমের সারফেস হতে পারে, এটা ডিপেন্ড করবে সমস্যার উপরে। হ্যাঁ, এরকম একটা সারফেস, এরকম একটা স্পেস, এই স্পেসটা হচ্ছে ঘন আকৃতির স্পেস, এরকম একটা স্পেস। এটা যদিও লেখিস দেখতে বৃত্তাকার, এটা বৃত্তাকার, আমি মনে করতেছি এটা গোলাকার, স্ফেরিক্যাল। এরকম একটা স্পেস, এটা হলো সিলিন্ড্রিক্যাল। যখন আমরা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করব, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অল ওভার দি সারফেসেস। ক্লোজ এখানে সাম টার্মস আছে, টার্মগুলো আমি এই টার্মগুলো ব্যবহার করি ই ডট দিয়ে। তাহলে কি হবে, এখানে সারফেসগুলো আমি ডিফাইন করি এ বি সি ডি ই এফ জি এইচ। এখানে সারফেস আছে 3টা 6টা। তাহলে সারফেস ইন্টিগ্রেশন ক্লোজ, যেহেতু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, শুধু একটা দুইটা সারফেসের উপর ইন্টিগ্রেশন হবে না, 6টা সারফেসের উপর ইন্টিগ্রেশন হবে। তাহলে দিস ইন্টিগ্রেশন কনসিস্ট অফ 6 ইন্টিগ্রেশন। ফার্স্ট ইন্টিগ্রেশন হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ডাজন্ট ম্যাটার। প্রথম ইন্টিগ্রেশন হলো অ্যালং দি সারফেস, ওভার দি সারফেস এ বি সি ডি, এ বি সি ডি, তলারটা ই ডট দিয়ে। দ্বিতীয়টা হলো বি সি এইচ জি, বি সি এইচ জি ই ডট দিয়ে। তৃতীয়টা হতে পারে পিছনেরটা ইন্টিগ্রেশন ওভার পিছনের সারফেস। পিছনের সারফেস হচ্ছে সি ডি ই এইচ, ইন্টিগ্রেশন হচ্ছে। 4 নাম্বারটা পিছনেরটা বলছি, নিচেরটা গেছে, পাশেরটা গেছে, পিছনেরটা। এবার সামনেরটা হতে পারে, সামনেরটা হচ্ছে কি এ বি জি এফ, ইন্টিগ্রেশন ই ডট ডিএ। 5 নাম্বারটা নিচেরটা গেল, এইটা গেল, পিছনটা গেল, সামনেটা গেল, দুইটা বাকি আছে, এই পাশেরটা উপরেরটা নেই। উপরেরটা হচ্ছে কি এফ জি এইচ ই, ইন্টিগ্রেশন হচ্ছে ডি এর উপরে, ডি এর উপরে। এবং সর্বশেষ হচ্ছে কি, সর্বশেষ 6টা তল, সর্বশেষ উপরেটা নেওয়া হয়েছে, এই পাশেরটা কি হবে, এই পাশেরটা হবে ই ই এফ এ ডি। এইভাবে প্রত্যেকটা সারফেসের উপরে ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করে সাম অফ দিস ইন্টিগ্রেশনস ইজ দি হোল ওভার ইন্টিগ্রেশন ওভার দি হোল সারফেস। ওকে, এইখানে হবে একটাই সারফেস, এইটা হলো গোলাকার গোলকীয় স্ফেরিক্যাল সারফেস। এই স্ফেরিক্যাল সারফেসের উপরে হবে এখানে সারফেস 3টা। টপে আছে সার্কুলার সারফেস, বটমে আছে সার্কুলার সারফেস, আর খাড়া যেটা সেটা হলো সিলিন্ড্রিক্যাল সারফেস। তাহলে এইখানে ইন্টিগ্রেশনটা আমি দেখাই, ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএ। এইটা হবে 3টা সারফেসের ইন্টিগ্রেশনের যোগফলের সমান। ইন্টিগ্রেশন ওভার দি টপ সার্কুলার সারফেস ই ডট ডিএ, প্লাস এইখানে হবে ইন্টিগ্রেশন বটম সারফেস ই ডট ডিএ, প্লাস
এইটার এই যে বাঁকা যে তল আছে, বাঁকা তল, সিলিন্ড্রিক্যাল বাঁকা তল, এটা হচ্ছে কি কার্ভ সারফেস ই ডট ডিএ। এইভাবে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন হলো ক্লোজ ইন্টিগ্রেশন। আমরা প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে এইভাবে ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা ফ্লাক্স পাবো আর চার্জের ক্যালকুলেশন হবে। আমরা এবার কি করি, এবার আমরা গজের সূত্রের প্রয়োগে যাই। গজের সূত্রের প্রয়োগে আমরা আগের ক্লাসগুলোতে একটা গোলাকার পরিবাহীর জন্য গোলাকার পরিবাহীর ভিতরে বাহিরে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করেছি। আমরা আজকে গজের সূত্র দিয়ে গোলাকার পরিবাহীর ভিতরে বাহিরে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। গোলাকার পরিবাহী, এটা গোলাকার পরিবাহী, কেন্দ্র, রেডিয়াস আর, এর মধ্যে চার্জ দেওয়া আছে, কি পরিমাণ চার্জ আছে, সকল চার্জের পরিবাহী, সকল চার্জ এর বডিতে ডিস্ট্রিবিউটেড হবে, ছড়িয়ে যাবে সকল চার্জ এখানে ইউনিফর্ম, যেহেতু এটা ইউনিফর্ম একটা স্ফিয়ার, সুতরাং ইউনিফর্মলি চার্জ হবে। তো এর বাইরে কোথাও সামহার পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমরা কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানতে চাই এখানে কত। তাহলে কি করতে হবে, আমরা গজের সূত্র ব্যবহার করব। গজের সূত্র ব্যবহার করতে গেলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে আর, অর্থাৎ ও বিন্দু থেকে কেন্দ্র থেকে পি এর দূরত্ব আর, এখানে আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, দ্যাট ইজ রেডিয়াস থেকে বড়, দ্যাট ইজ পজিশন, পি এর পজিশন আউটসাইড দ্য স্ফিয়ারিক্যাল কন্ডাক্টর। ওকে, তাহলে আমরা এবার গজের সূত্র ব্যবহার করব। গজের সূত্র ব্যবহার করতে হলে গজিয়ান সারফেস কনসিডার করতে হবে। আমরা গজিয়ান সারফেস কনসিডার করি এখানে এই ব্যাসার্ধের আর ব্যাসার্ধের একটা গোলাকার সারফেস কনসিডার করি, গোলাকার সারফেস। দিস সারফেস ইজ কল্ড গজিয়ান সারফেস, গজিয়ান সারফেস। ওকে, তাহলে এবার ফ্লাক্সের ক্যালকুলেশন করি। ফ্লাক্স হচ্ছে কি, ফ্লাক্স হলো ফাই, দিস ইজ ইকুয়াল টু আমরা জানি ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএ ভেক্টর। এটাকে আমরা লিখতে পারি এরকম ই ডিএ কস থিটা লিখতে পারি। এবার এই সারফেসের থেকে আমরা যদি তাকাই, এই সারফেসে এখানে প্রাবল্য যেমন, এখানে প্রাবল্য তেমন, এখানে প্রাবল্য তেমন, এখানে প্রাবল্য, দূরত্ব একই রকম, অর্থাৎ প্রাবল্যের মান এই সারফেসের উপরে সকল জায়গায় একরকম। ডিরেকশন কি, ডিরেকশন বাইরের দিকে, ডিরেকশন একইভাবে, ডিরেকশন বাইরের দিকে। আর এখানে ছোট্ট একটা যে ডি এর কথা বলছি, ডিএ, এই ডি এর ডিরেকশন কি হবে, ডি এর ডিরেকশন হবে বাঁকাতল, বাঁকাতলের ডিরেকশন হবে অ্যালং দা রেডিয়াস অ্যালং দা রেডিয়াস। এই দিকে ডি এর তো একই দিকে, ই এবং ডি এর ডিরেকশন একই দিকে, সুতরাং এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। তাহলে আমার সমীকরণ অনেক সহজ হলো, ই ডি এ, এটা 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, সুতরাং ইন্টিগ্রেশন হলো ইন্টিগ্রেশন ই ডি এ। যেহেতু ই কনস্ট্যান্ট, তাহলে ই কে ইন্টিগ্রেশন করার কোনো দরকার নাই, ই কে বাইরে নিয়ে আসি, ই কে বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের বাইরে, শুধু ইন্টিগ্রেশন হলো এবার ডি এ, একটা সারফেস ইন্টিগ্রেশন হলো। তাহলে আমরা জানি এটার ইন্টিগ্রেশন করলে এটা গোলাকার মোট পৃষ্ঠ, গোলাকার জিনিসের মোট পৃষ্ঠ, অর্থাৎ গোলকীয় বস্তুর মোট ক্ষেত্রফল, এটা আমাদের জানা আছে কত, এটা হলো আমরা জানি 4 পাই
r স্কয়ার। দিস ইজ ফ্লাক্স, দিস ইজ ফ্লাক্স। এবার আমরা গজের সূত্র ব্যবহার করি। গজের সূত্র কি? গজের সূত্র হচ্ছে epsilon naught pi e equal to total charge enclosed charge, enclosed এই চার্জগুলো enclosed by this Gaussian surface। এই Gaussian surface যে চার্জগুলোকে আবদ্ধ করেছে সেই চার্জের পরিমাণ কিউ বলে নিয়েছি। হ্যাঁ, সুতরাং এই চার্জ, এই কিউ চার্জ হচ্ছে এইখানে আবদ্ধ চার্জ। তাহলে গজের সূত্র এরকম দাঁড়াইলো, ফাই এর মান বসাই epsilon naught pi equal to পেয়েছি e into 4 pi r square q। তাহলে e equal to কি দাঁড়ালো? equal to দাঁড়ালো 1/4 pi epsilon naught q by r square। একেবারে কুলম্বের সূত্র থেকে আমরা যেরকম পেয়েছি সেরকমই পেলাম। হ্যাঁ, কিন্তু এটা আমরা গজের সূত্র ব্যবহার করেছি এবং কুলম্বের সূত্রে যে ধ্রুবকটা ছিল এই ধ্রুবকটাও এরকমই ছিল। এবং আমাকে একজন প্রশ্ন করেছিল কেন 1/4 পাই ধরো, তাহলে দিস ইজ ওয়াই কনস্ট্যান্ট k in Coulomb's law equal to 1/4 pi epsilon naught। ওকে, এবার আরো একটা আমরা কি করি, গজের সূত্রের প্রয়োগ দেখব। আরো একটা গজের সূত্রের প্রয়োগ, সেটা হলো কি, লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, দীর্ঘ সোজা বিদ্যুৎবাহী পরিবাহীর পাশে তড়িৎ থাকে। লম্বা সোজা তড়িৎ বাহী তারের আশেপাশে পাশে পাশে ই কত। আমরা তড়িৎ পরিবাহীটা লম্বা, লম্বা মানে অনেক লম্বা, ইনফিনিটি, লম্বা মানে অনেক লম্বা, এরকম লম্বা, এরকম লম্বা না আরো লম্বা, আমরা সব লম্বা আঁকতে পারবো না। চার্জ আছে, চার্জ থাকলে চার্জ সমস্ত শরীরে চার্জ সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে গেল। ওকে, কি পরিমাণ চার্জ? অনেক লম্বা, সুতরাং টোটাল চার্জ আমাদের বের করতে গেলে লম্বাটা জানতে হবে। যাই হোক, এখানে লম্বা সংখ্যক লম্বা জানা দরকার প্রয়োজন মনে করছি না। এর পাশে কোথাও, এর পাশে পি বিন্দু, এই পি বিন্দুতে ই কত, পি বিন্দুতে ই কত, এটা আমরা কি করতে পারি, করতে পারি এই দূরত্বটা আমরা ধরে নিই, এই দূরত্বটা কত, এই দূরত্বটা ধরে নিলাম আর দূরত্ব। এখানে কি ব্যবহার করবো? কুলম্বের সূত্রটা ব্যবহার করা যাবে না। কুলম্বের সূত্র ব্যবহার করার জন্য দরকার হলো এই চার্জগুলো, পয়েন্ট চার্জ। এখানে যদি এই চার্জগুলো কনসিডার করা যেত তাহলে এই জায়গার পাওয়ার ব্যবহার করা যেত। এখানে কুলম্বের সূত্র ব্যবহার করা যাবে না, এখানে গজের সূত্র ব্যবহার করা যাবে। আর গজের সূত্র ব্যবহার করার জন্য লাগবে গজিয়ান সারফেস। আমরা এই ক্ষেত্রে গজিয়ান সারফেসটা বুদ্ধিমত্তার সাথে অবশ্যই করতে হবে। এখানে আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার কনসিডার করি, আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার কনসিডার করি, যে সিলিন্ডার এই চার্জকে এনক্লোজ করে। বড় সিলিন্ডার দরকার নেই, এনক্লোজ করো, এনক্লোজ করো, এনক্লোজ করলে চার্জটাকে এনক্লোজ করে দেবো। এই সিলিন্ডারটার দৈর্ঘ্য কত? সিলিন্ডারটার দৈর্ঘ্য L। তো এখানকার চার্জের পরিমাণ কত? চার্জের পরিমাণ এখানে আমরা বলবো লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা, মানে হচ্ছে কি প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ হচ্ছে ল্যামডা। তাহলে টোটাল চার্জ এনক্লোজড বাই দি সিলিন্ড্রিক্যাল সারফেস, টোটাল চার্জ মিনিং হচ্ছে এনক্লোজড চার্জ, এনক্লোজড চার্জ কিউ ইকুয়াল টু হবে এই জায়গাটুকু এনক্লোজড চার্জ, এই জায়গাটার দৈর্ঘ্য হচ্ছে L, আর প্রতি দৈর্ঘ্যে চার্জের পরিমাণ ল্যামডা। সুতরাং এখানে চার্জের পরিমাণ কিউ ইকুয়াল টু হবে ল্যামডা L। ওকে,
এবার আমরা ফাই ক্যালকুলেট করি। ফাই ই ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএ, that is close integration e dA cos theta। ক্লোজ ইন্টিগ্রেশন, এখানে ক্লোজ ইন্টিগ্রেশন কিভাবে করব? এখানে সারফেস আছে তিনটা। টপ সারফেস, দ্যাট ইজ সার্কুলার সারফেস, বটম সারফেস, এটাও সার্কুলার সারফেস, আর খাড়া সারফেস হচ্ছে কার্ভ সারফেস বা সিলিন্ড্রিক্যাল সারফেস। ওকে, তাহলে এই ইন্টিগ্রেশনটা তিনটা ভাগ হবে। একটা হলো টপের জন্য, একটা হলো বটমের জন্য, আর একটা হলো টপের জন্য। ইন্টিগ্রেশন করি ই ডিএ কস থিটা। এখানে কি হবে? ইলেকট্রিক ফিল্ড কেমন হবে? চার্জ থেকে বের হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ড চার্জ থেকে বের হবে, এই পথে। তাহলে ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই দিকে। আর ক্ষেত্রফলের ডিরেকশন, এখানে ক্ষেত্রফল এই যে সার্কুলার যেই সার্কেলটা আছে, সার্কেল ক্ষেত্রফল অবশ্যই উপরের দিকে। তাহলে এই যে অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড ই, থিটা ইকুয়াল টু এখানে 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি হয়, cos 90 is 0, সুতরাং this portion is 0. Similarly, this portion also 0. এবার এখানে আসো, এখানে আসি ই ডট ডিএ cos থিটা। এখানে কি হবে? থিটা এখানে ডিরেকশন হচ্ছে ই এর ডিরেকশন এদিকে, আর ই এর ডিরেকশন এদিকে, আর এর ও ডিরেকশন একই দিকে। তাহলে এইখানে থিটা ইকুয়াল টু হবে 0 ডিগ্রি, cos 0 is 1। সুতরাং ইন্টিগ্রেশন হলো ই ডিএ cos 0 equal to 1, cos 0 equal to 1, মানে ই ডিএ। এবার দেখি ই এর মান কেমন। ই এর মান এইখানে যেরকম, এইখানে কি সেই রকম? অবশ্যই সেই রকম। সমস্ত পিঠের সকল বিন্দুতে ই এর মান 1, দ্যাট ইজ কনস্ট্যান্ট। ই যদি কনস্ট্যান্ট হয় তাকে ইন্টিগ্রেশন করার কোনো দরকার নাই, বাইরে নিয়ে নিই। ইন্টিগ্রেশন ডিএ অনলি, শুধু পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল, সিলিন্ড্রিক্যাল পৃষ্ঠের ক্ষেত্রফল কত? সিলিন্ড্রিক্যাল পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি, এটা রেডিয়াস হচ্ছে কত? রেডিয়াস হচ্ছে আর। সুতরাং এইটা ইকুয়াল টু হলো ই ইন্টু টুয়াইস পাই আর এল, দৈর্ঘ্য হচ্ছে এফ। দিস ইজ সিলিন্ড্রিক্যাল পৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা ফাই পেলাম। এবার আমরা গজের সূত্র ব্যবহার করি। গজের সূত্র, দিস ইজ গজের সূত্র। না, এখানে গজের সূত্রটা হলো কি? হলো এই চার্জ এনক্লোজড বাই দিস সারফেস, এই চার্জটা হলো ক্যালকুলেটেড, আমরা ক্যালকুলেট করছি ল্যামডা এল ই নট ফাই হচ্ছে ই ইন্টু টুয়াইস পাই আর এল। এল দুই দিকে বাদ দিয়ে দিলাম, তাহলে ই ইকুয়াল টু দাঁড়ালো 1 বাই টুয়াইস পাই আর সোলিং নট ইন্টু ল্যামডা বাই আর। ওকে, আমরা গজের সূত্র দিয়ে বিশাল লম্বা একটা তারের এই পাশে তড়িৎ ক্ষেত্রের পাশে তড়িৎ ক্ষেত্র, সকল জায়গায় পাশে সকল জায়গায় তড়িৎ ক্ষেত্রের সমীকরণ হচ্ছে ইকুয়াল টু 1/4πε0 ল্যামডা বাই। আশা করি গজের সূত্র আমাদের ক্লিয়ার হলো। এখন আমরা এই চ্যাপ্টার থেকে অন্য চ্যাপ্টারে 4 নম্বর চ্যাপ্টারে যাই। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট। এখানে অনেক জিনিস আছে, বিশেষ করে ওভারস্পেকের এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করবো। তারপরে বায়োসাভার্টের সূত্র, সূত্রের ব্যবহার, অ্যাম্পিয়ারের সূত্র, হল ইফেক্ট, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর ফোর্স ইত্যাদি আমরা একে একে সবগুলোকেই আমরা টাচ করব। আর
গজ সম্পর্কে হয়ে গেছে কথা। এবার আমরা কি হান্স ক্রিশ্চিয়ান ওয়ারস্টেড, আমরা এটা ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করে ফেলবো। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আলোচনা আমরা শুরু করতে চাই। আমরা জানি চুম্বক সম্পর্কে মানুষের ধারণা কখন থেকে, তড়িৎ সম্পর্কে মানুষের ধারণা কখন থেকে? থ্যালেসের সময় থেকে। থ্যালেস জানতেন চুম্বকের ব্যবহার, চুম্বকের পরিচয় এবং তড়িতের পরিচয়। থ্যালেস খ্রিস্টপূর্বের 600 শতাব্দী, খ্রিস্টের জন্মের 600 শতাব্দী, 600 বছর আগের কথা। অর্থাৎ আজ থেকে প্রায় 2500 বছর আগে বা 2600 বছর আগে মানুষ চুম্বক এবং তড়িৎ সম্পর্কে, এবং এই দুটো বিষয় আলাদাই ছিল। অর্থাৎ তড়িতের সাথে চুম্বকের কোনো সম্পর্ক মানুষ খুঁজে পায় নাই। চিন্তা হয়তো কেউ কেউ করে থাকলেও খুব প্রচেষ্টা ছিল না। এই 1820 সালে এসে হান্স ক্রিশ্চিয়ান ওয়ারস্টেড একটা তার পরীক্ষার মাধ্যমে উনি এই দুয়ের মাঝে একটা সম্পর্ক খুঁজে পান। সম্পর্ক খুঁজে পেয়ে উনি বলেন, ইয়েস, there is a connection between electricity and magnetism. হান্স ক্রিশ্চিয়ান ওয়ারস্টেড কে ছিলেন? উনি ধনী বাপের ছেলে, ডেনিস ফিজিসিস্ট, কেমিস্ট। বাসায় লেখাপড়া করেন, প্রাতিষ্ঠানিক লেখাপড়া করার জন্য স্কুল কলেজে যান না, উনি কলেজে যান নাই, স্কুলে যান। ওনার 14 বছর বয়সে কোপেনহেগেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যান এবং অত্যন্ত কৃতিত্বের সাথে সেখানে ভর্তি হন। উনি সহ 2 জন কোপেনহেগেন ইউনিভার্সিটি ভর্তি হন এবং তার নেচার সম্পর্কে তার বিশেষ একটা আগ্রহ ছিল। বিশেষ করে উনি দার্শনিক ইমানুয়েল কান্টের ভক্ত ছিলেন। ইমানুয়েল কান্টকে অনেক লেখাপড়া করেছেন এবং সেই কারণে তার বিশ্ববিদ্যালয় থেকে ইমানুয়েল কান্টের ওই ফিলোসফির উপরে তার পিএইচডি করা। উনি ফিজিক্সের বা কেমিস্ট্রির উপর পিএইচডি করেন। যাই হোক, এই লোকের মাথার মধ্যে সবসময় কিছু না কিছু সমস্যা থাকতো। রিলেশন কি, ম্যাগনেট আর এর মধ্যে কি বলে তড়িতের মধ্যে সম্পর্ক থাকবে না কেন? ইমানুয়েল কান্টের কথা হলো প্রকৃতির মধ্যে ঐক্যতা আছে, প্রকৃতির মধ্যে ইউনিটি আছে। ইউনিটি যদি থাকে তাহলে এর মধ্যে আবার সেপারেশন থাকবে কেন? ম্যাগনেট আর ইলেকট্রিসিটির মধ্যে সেপারেশন থাকবে। এই ব্যাপারে তার একটা আগ্রহ ছিল এবং তার বাবার একটা ফার্মেসি ছিল। ওই ফার্মেসিতে বসে বসে এইসব বিষয়ে, বিশেষ করে কেমিস্ট্রির ও নানান বিষয় নিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করতেন। যাই হোক, ঘটনাটা ঘটলো ঠিক 1800 সালে, যখন আলেকজান্ডার ভোল্টা তার ভোল্টাইক সেল আবিষ্কার করে প্রকাশ করলেন। তখন থেকে এই ওয়ারস্টেডের মাথার মধ্যে যেন চেপে বসলো তড়িতের বৈশিষ্ট্য কি, কি হয় তড়িতের নেচার, ইলেকট্রিসিটির নেচার কি হবে। এই নেচার নিয়ে উনি নানান ধরনের পরীক্ষা করতেন এবং উনি প্রথম থট এক্সপেরিমেন্ট নামে একটা এক্সপেরিমেন্ট তৈরি করলেন, যার জন্য বেশি যন্ত্রপাতি লাগে না, চিন্তা করতে হয়, থট এক্সপেরিমেন্ট। এরকম নানান থট এক্সপেরিমেন্ট করতেন এবং উনি যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেন, নানান জায়গায় উনি বৈজ্ঞানিক বক্তৃতা দিতেন এবং এক সময়ে ঠিক কোপেনহেগেন ইউনিভার্সিটিতেই আবার
অধ্যাপক হিসেবে যখন জয়েন করলেন তখন তড়িতের বিষয়ে নানান বিষয়ে লেখাপড়া করতেন এবং উনি ওনার ছাত্রদেরকে পরীক্ষা করে দেখাতেন দেয়ার ইজ নো রিলেশন বিটুইন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেট। এই পরীক্ষাটা একটু বিশেষ রকমের পরীক্ষাটা একটু গল্প হইতে পারে, একটা বিশেষ রকমের একটা পরীক্ষা উনি করে দেখাইতেন। আমি একটু একটা স্লাইডে দেখানোর চেষ্টা করি। এইরকম একটা স্লাইড, এইখানে এই যে হ্যান্স, এটা কি ইয়েতে দেখা যাচ্ছে? আমার ইন্ডিকেটরটা কি দেখা যায়? আমি যে ইন্ডিকেট করতেছি তা কি দেখতে পাচ্ছেন? হ্যান্স ক্রিয়েশন ওয়ারস্টেড তার শিক্ষার্থী এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছেন। এই যে এখানে দেখা যায় একটা চুম্বকের শলাকা চুম্বক আছে, তড়িৎবাহী তার, এটা এখানে ক্লিয়ার। এই শলাকা চুম্বকটা, এই তড়িৎবাহী তারের অবস্থানটা কি? এই শলাকা চুম্বকের সাথে পারপেন্ডিকুলার আছে। আমরা জানি একটা চুম্বককে যদি মুক্তভাবে রাখা হয় তাহলে উত্তর দক্ষিণে থাকে। এটাকে বলা হয় যে অবস্থানটা, সেই অবস্থানটা বলা হয় চুম্বক মধ্যতল। চুম্বক মধ্যতলে চুম্বক অবস্থান করবে। এর কাছে যদি কোনো চুম্বক আনা হয় তাহলে তার অবস্থান থেকে বিচ্যুত হবে। কাছে চুম্বক আনলেই বিচ্যুত হবে, কাছে চুম্বক আনলেই বিচ্যুত হবে। যেমন আমি এখানে একটা চুম্বক ঝুলে রাখছি, স্বাধীনভাবে ঝুলে আছে, উত্তর দক্ষিণে আছে, চুম্বক মধ্যতলে আছে। এর কাছে যদি কোনো চুম্বক আনা হয়, চুম্বক দ্বারা সে বিক্ষিপ্ত হবে, চুম্বক দ্বারাই বিক্ষিপ্ত হবে, চুম্বক ঠেকানো লাগে না। কেন? চুম্বক আনা হয়েছে মানে চুম্বক ক্ষেত্র এখানে তৈরি হয়ে গেছে। এই চুম্বক ক্ষেত্র এই ক্ষেত্রকে ইন্টারাপ্ট করে বলে এর অবস্থানটা কি হয়? অবস্থানটা পরিবর্তন করে। কিন্তু এইটা যেই ফিল্ডের সাথে আছে, যেই দিকে আছে, সেই দিকে যদি আমরা চুম্বক ক্ষেত্র নতুন করে তৈরি করি তাহলে তার অবস্থানে পরিবর্তন হবে না। হ্যাঁ, অর্থাৎ এটা তো এই দিকে আছে, উত্তর দক্ষিণ আছে। আমরা যদি উত্তর দক্ষিণে আর একটা ক্ষেত্র প্রয়োগ করি তাহলে ওই ক্ষেত্রের কারণে এই চুম্বকের কোনো অবস্থানের পরিবর্তন হবে। যদি অন্য কোনো দিকে ক্ষেত্র প্রয়োগ করি তাহলে তার অবস্থানের পরিবর্তন হবে। ওয়ারস্টেড তাই করেছেন এতদিন। ওয়ারস্টেড তার ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে তাই দেখাইছেন। এই দেখো এখানে এটার সাথে আছে লম্ব করে আছে, লম্ব করে থাকার কারণে এই তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যে বিদ্যুৎ চললে যেই তড়িৎ চুম্বক ক্ষেত্র হয়, সেই চুম্বক ক্ষেত্রটা এই দিকেই তৈরি হয়। কাজেই এই শলাকাটা নড়ে নাই, এই শলাকার কোনো পরিবর্তন হয় নাই, যদিও এখানে বিদ্যুৎ প্রবাহ চলেছে। তাহলে বিদ্যুৎ প্রবাহ চলার কারণে এই শলাকা চুম্বকের উপর কোনো পরিবর্তন হয় নাই। উনি সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যুৎ প্রবাহের কারণে চুম্বকের কোনো অসুবিধা নাই, সুতরাং দেয়ার ইজ নো কানেকশন বিটুইন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। কিন্তু 1820 সালের জুলাই মাসে ঘটনাটা ঘটলো অন্যভাবে। ওটা হয়তো বেখেয়ালেই এই শলাকা চুম্বকটা একটু ভিন্নভাবে ছিল, এইভাবে ছিল হয়তো। আর যখন সুইচ দেওয়া হলো হঠাৎ করে দেখা গেল এটা ঘুরে গেল। তিনি বললেন ইয়েস, সামথিং হ্যাজ দেয়ার, এখানে কিছু আছে। উনি আরো 3 মাস গবেষণা করলেন। 3 মাস গবেষণা করে দেখালেন যে না, there is a relation between electricity and magnetism. আমি আমার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে তড়িৎ কানেকশন দিচ্ছি, ব্যাটারি কানেকশন দিচ্ছি। ব্যাটারি কানেকশন দিলে আমি দেখি এখানে কোনো পরিবর্তন হয়। এইটা এইভাবে দিব না, এটা দিব আমরা এইভাবে চাই। এসএস আমাকে একটু হেল্প করো, এসএস একটু হেল্প করো।
হ্যাঁ, ব্যাটারির উল্টা টার্মিনাল পজিটিভ টার্মিনাল এখানে কানেকশন করা আছে, আর উল্টা টার্মিনাল তুমি হবে না, এই তারটা যেন এটা নিচে থাকে এইভাবে নিচে। এখন কানেকশন নাই, এই তড়িতের এই পরিবারের মধ্যে কোনো বিদ্যুৎ চলছে না, কানেকশন দেই বিদ্যুৎ চলছে না, এটা স্বাভাবিক অবস্থায় আছে, চৌম্বক মধ্যতলে আছে। কিভাবে অ্যাকশন হবে এই কথা কিন্তু তুমি তো লাইনটা স্লো করতে পারছো না। একদম এটার সাথে এইরকম একটু ডিজাইন স্থির করা হলো চুম্বকটাকে। এবার আমরা একটা কানেকশন এই দেখো কত বিচ্যুত হয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে বিদ্যুৎ চলার কারণে মনে হলো যেন এখানে একটা চুম্বকের উপস্থিতি, একটা চুম্বক উপস্থিত। একটা চুম্বক উপস্থিত হলে যে ঘটনাটা ঘটে, এখানে বিদ্যুৎ প্রবাহের কারণে একই ঘটনা ঘটে। তার মানে কি এখানে একটা দণ্ড চুম্বকের মতো এটা আচরণ করলো। দণ্ড চুম্বক কি আচরণ করেছে? দণ্ড চুম্বক এখানে চুম্বক ক্ষেত্র তৈরি করেছে, তাহলে এইখানে বিদ্যুৎ চলার কারণেও এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এই চুম্বক ক্ষেত্রের কারণে এই চুম্বক ক্ষেত্রের কারণে এই চুম্বক বিদ্যুৎ হয়েছে। সুতরাং সেদিন থেকে উনি বললেন yes, there is a relation, there is a connection between magnet and electricity and magnetism. এই যে কথাটা অতি সামান্য, কিন্তু এটা দিয়ে কি হলো, একটা বিজ্ঞান জগতে বিজ্ঞানীদের জগৎ ব্যালেন্সই তৈরি হলো। তাদের চিন্তার মধ্যে অতি তাড়াতাড়ি বহু সূত্র তৈরি হয়ে গেল, অতি তাড়াতাড়ি অনেক যন্ত্রপাতি তৈরি হয়ে গেল, ইলেকট্রিক মোটর পর্যন্ত তৈরি হয়ে গেল অতি অল্প সময়ের মধ্যে। শিল্পের মধ্যে বিপ্লব ঘটে গেল 18 সালের 19 সালের আগ পর্যন্ত। এই রিলেশন বিটুইন ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, এই নিয়ে কয়েকদিনের মধ্যে বায়োসাভারের সূত্র চলে আসলো। এটা নিয়ে ফ্ল্যামিং আবার ডিরেকশনও তৈরি করে ফেলেন। এই যে ম্যাগনেটিক ফিল্ড হলো, এর আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড হলো, এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? ম্যাগনেটিক ফিল্ড তো ভেক্টর কোয়ান্টিটি, আর ডিরেকশন কোন দিকে হবে? হ্যাঁ, ডিরেকশন ফ্ল্যামিং এর সূত্র, রাইট হ্যান্ডের সূত্র। ফ্ল্যামিং বলেন এই ডান হাত দিয়ে পরিবাহী তারটাকে এমন ভাবে ধরতে হবে যেন বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর দিক নির্দেশ করে, বৃদ্ধাঙ্গুলির দিকে পরিবাহী হবে, বিদ্যুৎ প্রবাহী হবে। আয়ের ডিরেকশন এই দিকে হবে, আয়ের ডিরেকশন এই দিকে হবে, বৃদ্ধাঙ্গুলি। তাহলে বাঁকা আঙ্গুলগুলো কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এই যে বাঁকা আঙ্গুল এরকম হবে। তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইখানে। যদি সার্কুলার একটা পাথ কনসিডার করি, তাহলে ওই সার্কুলার পাথের প্রত্যেকটা পয়েন্টে ডিরেকশন হচ্ছে along the tangent of that point. হ্যাঁ, এরকম আমি একটু চিত্রটা বোর্ডে আঁকার চেষ্টা করছি। দিস ইজ কন্ডাক্টিং ওয়েভ। হ্যাঁ, এই বৃদ্ধাঙ্গুলি ওই দিকে দিয়ে এটাকে ধরার চেষ্টা করেছি। সুতরাং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইখানে হবে, এইখানে নিচের দিকে হবে, নিচের দিকে ডিরেকশন দেখানোর জন্য আমরা এরকম বৃত্তাকার চিহ্নের মাঝে ফোঁটা দিব, ক্রস চিহ্ন দিব। আর উপরের দিকে দেখানোর জন্য, অর্থাৎ কোন একটা ভেক্টর উপরে না নিচে, হ্যাঁ, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। তাহলে আমরা ভেক্টরকে সাধারণত এইভাবে চিন্তা করি, এরকম তীর চিহ্ন দিয়ে, হ্যাঁ, এরকম তীর চিহ্ন দিয়ে। হ্যাঁ, তাহলে যদি আউটওয়ার্ড হয় আমরা দেখবো এই ফোঁটাটা দেখবো। সুতরাং দিস ইজ ইন্ডিকেটেড বাই দিস পয়েন্টস। আর যদি প্রবেশ করলে লেজটুকু দেখবো, লেজটা যে তীরের মতো, এই ক্রস চিহ্নের মতো। সুতরাং দিস ইজ ইনওয়ার্ড, and this is outward. হ্যাঁ, এটা হলো ভিতরের দিকে, এটা হলো বাইরের দিকে। তাহলে এখানে আসি, এখানে ম্যাগনেটিক ফিল্ড চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড হবে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কেমন হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইখানে কেন এইভাবে ধরবো আমরা। এইখানে এই যে বাঁকা আঙ্গুলগুলোর ডিরেকশন নিচের দিকে, বাঁকা আঙ্গুলগুলোর ডিরেকশন নিচের দিকে হবে, এখানে হবে নিচের দিকে, এখানে নিচের দিকে। ওকে, এই পাশে বাঁকা আঙ্গুল এইভাবে ধরি, তার বাঁকা আঙ্গুলগুলো বাইরের দিকে আসতেছে।
বাঁকা আঙ্গুলগুলো বাইরের দিকে আসবে, সুতরাং এখানে হবে ডিরেকশন বাহিরের দিকে, এটা ভিতরের দিকে, এটা বাইরের দিকে। আবার যদি এটা তো 2 ডাইমেনশনাল এফেক্ট, কিন্তু যদি 3 ডাইমেনশন কনসিডার করি তাহলে 3 ডাইমেনশনাল এরকম একটা সার্কেলের মধ্যে কনসিডার করতে হবে। এই সার্কেলের এখানে ডিরেকশন কি হবে, এখানে ডিরেকশন এই এরকম কি এই এই যে ডিরেকশনটা হলো কি এই যে সরি সার্কামফারেন্স পরিধি, এই পরিধির এই বিন্দুতে স্পর্শক বরাবর। আবার এইখানে স্পর্শক বরাবর, এইখানে স্পর্শক বরাবর কেমন হবে, এরকম হবে, স্পর্শক বরাবর হবে, এইখানে স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর। ওকে, অর্থাৎ চারিদিকে একটা তড়িৎবাহী পরিবাহীতে যদি বিদ্যুৎ চলে তাহলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। দিস ইজ দ্য রেজাল্ট অফ ওরস্টেড এক্সপেরিমেন্ট। তিনি আরো বলেন বিদ্যুৎ প্রবাহ যদি মান বাড়ায় দেওয়া হয় ক্ষেত্রের সবলতা হয়। অবস্থান এই জায়গাগুলোর কারণে এই ক্ষেত্রের সবলতা দুর্বলতা দেখা যায়। হ্যাঁ, কতগুলো কারণের উপর দুর্বলতা দেখা যায়। এইগুলো পরবর্তীতে আরো বৈজ্ঞানিক, বিশেষ করে কি আমি আরেকটা স্লাইড দেখানোর চেষ্টা করছি। বায়ো এবং শেভার্স, জিন ব্যাপটিস্ট বায়ো, ফেলিক্স শেভার, তারা ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ সম্পর্কে একটা সূত্র উপস্থাপন করেন, যার নাম আমরা বলি কি বায়ো-শেভার্সের সূত্র। এই বায়ো-শেভার্সের সূত্র আমাদের জানা জরুরি। বায়ো-শেভার্সের সূত্রটাকে জানার চেষ্টা করি। বায়ো-শেভার্সের সূত্র, বায়ো এবং শেভার্সের সূত্র। একটা পরিবাহী তার, এর মধ্যে প্রবাহ মাত্রা হচ্ছে আই মাত্রার প্রবাহ, এর আশেপাশে চৌম্বক ক্ষেত্র পেয়েছে। চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা লিখবো, চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা লিখবো, আর যদি ভেক্টর দেই তীর চিহ্ন দেবো। ওকে, চৌম্বক ক্ষেত্র হলো এই আশেপাশে চৌম্বক ক্ষেত্র। আমরা সামহার একটা বিন্দু পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, পুরোটার জন্য চৌম্বক ক্ষেত্র। আর পুরোটার জন্য কনসিডার করার জন্য আমরা ছোট্ট একটা এলিমেন্ট, একটা উপাদান নেই, একটা উপাদান। এই উপাদানটার নাম হচ্ছে ডিএল। ডিএল এই পরিবেশটার একটা ছোট্ট অংশ। তাহলে এই বিন্দুকে আমরা এই ডিএল এর কারণে, এই পরিবেশটুকুর কারণে এখানে চৌম্বক ক্ষেত্র কত হবে, তারপরে পুরোটার চৌম্বক ক্ষেত্র আমরা পরে হিসাব করবো। আপাতত এই ছোট অংশটার জন্য চৌম্বক ক্ষেত্র কি হবে, এখানে এই ছোটটার জন্য চৌম্বক ক্ষেত্র ডিবি হবে। যদি পুরোটার জন্য বি হয় তাহলে ছোট অংশের জন্য ডিবি হবে, এলিমেন্টস অফ বি। এইটা ভি, এই পি বিন্দুতে ভি কিসের উপর নির্ভর করে? আগে পি বিন্দুকে ডিফাইন করি। পি বিন্দুকে ডিফাইন করার জন্য কি লাগবে? পি বিন্দুকে ডিফাইন করার জন্য এর দূরত্বটা লাগবে। হইলো না, কমপ্লিট হলো না, এই থিটাটাও লাগবে। তাহলে পি বিন্দুকে ডিফাইন করা হলে দূরত্বটা আর, থিটা হলো অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, বাস পি বিন্দু ডিফাইন কমপ্লিটলি। এবার পি বিন্দুর উপরে যেই এই কারেন্ট প্রবাহের কারণে ইনফিনিটেসিমাল কারেন্ট ফ্লোর জন্য যে ইফেক্ট হবে ডিবি প্রপোর্শনাল আই, ডিবি প্রপোর্শনাল ডিএলও, ডিবি প্রপোর্শনাল এইখানে যে কোণ হচ্ছে কোণের উপর নির্ভর করে আগে পিছিয়ে ইত্যাদি। এই কোণের কারণে পি এর পজিশন বদলাইতে পারে, দিস ইজ সাইন থিটা। আর ডিবি প্রপোর্শনাল হবে 1/r²। এগুলো যদি আমরা কম্বাইন করি তাহলে ডিবি প্রপোর্শনাল হচ্ছে আই ডিএল সাইন থিটা r²। এটা একটা ধ্রুব সংখ্যা আসবে। ধ্রুব সংখ্যাটা হচ্ছে কে হচ্ছে এখানে μ0/4π ইন্টু আই ডিএল সাইন থিটা আইডিএল সাইন থিটা বাই r²। ওকে, হয়ে গেল। এইটাকে একটু আমরা আমাদের মতো করে সাজাই। সূত্র হয়ে গেছে। হোয়াট ইজ মিউ নট? মিউ নট হচ্ছে মিউ নটের ভ্যালু 4π ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এগুলো পরে আমি পরে ক্লাসে কথা বলবো।
এটা দিস ইজ পারমিয়াবিলিটি, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। একটু আমি পরে আসবো এখানে। বায়ুসাগরের সূত্র হয়ে গেল। এটা একটু ভিন্ন রকমে আমরা সাজাই, মিউ নট 4 পাই ইন্টু আই ডিএল। এখানে আর ইন্ট্রোডিউস করলাম, আর ডিএল আর ইন্ট্রোডিউস করলাম, সাইন থিটা নিচে ব্যালেন্স করে দিলাম, আর কিউব রেখে দিই। ওকে, লক্ষ্য করো, দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ ক্রস প্রোডাক্ট অফ ডিএল ক্রস আর। তাহলে আমরা এখানে ক্রস প্রোডাক্ট যদি ব্যবহার করি, মিউ নট পাই, আইটাকে নিয়ে আসি এইখানে, এইটা হবে ডিএল ভেক্টর ক্রস আর বাই আর কিউব। দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই পাশেও ভেক্টর কোয়ান্টিটি হবে, এই পাশেও ভেক্টর কোয়ান্টিটি হবে। ওকে, দিস ইজ ভেক্টর ফর্ম অফ বায়ু-স্যাভার্টের সূত্র। ওকে, তাহলে এখানে পুরো পরিবারের জন্য এখানে ফিল্ড কত? এখানে ফিল্ড ইন্টিগ্রেশন অফ দিস ফিল্ড অর্থাৎ বি ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন ডিভি। ওকে, আমরা এইটা প্রয়োগ করে কমপক্ষে 2টা প্রবলেম সলভ করতে চাই। কতক্ষণ হলো? শেষ? আচ্ছা, তাহলে এখানে শেষ করবো। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রয়োগটা আমি সেশনের জন্য রেখে দিলাম। আমরা এখানে শেষ করতে চাই। শেষ কথা হচ্ছে, তোমরা ভালো থেকো, লেখাপড়ায় থেকো, কারণ এই যে লকডাউন আছো, এই লকডাউনটা আশীর্বাদ হতে পারে আমাদের জন্য। আমরা জানি নিউটন যে আপেলের এক্সপেরিমেন্ট করেছেন, এটা তার লকডাউন অবস্থায়। ব্রিটেনে যখন লকডাউন চলছিল প্লেগের কারণে, তখন নিউটনের ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়। আর নিউটনের ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার কারণে নিউটন বাসায় আসে, বাসায় এসে প্রচুর সময় পান। এই সময়ের মধ্যে উনি গ্রাভিটেশন নিয়ে অনেক ভাবেন, এবং এই ভাবনা থেকে, বৈষয়িক থেকে উনি ফেমাস গ্রাভিটেশনাল যে ল উনি আবিষ্কার করেন। আমরা আশা করি সেরকমভাবেই আরও বিজ্ঞানের আরও ইতিহাস এরকম আছে, যারা লকডাউনে থেকে, অবসর সময় থেকে নানান জিনিস আবিষ্কার করে মানবতার অনেক উপকার করেছেন। আমাদের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদেরও প্রচেষ্টা থাকবে যে এই লকডাউনকে ব্যবহার করার জন্য। আমাদের প্রতিবন্ধকতা অনেক আছে প্রতিবন্ধকতা, কিন্তু মনের ইচ্ছা দ্বারা আমরা এই প্রতিবন্ধকতা দূর করব, এই আশাবাদ ব্যক্ত করব। ভালো থেকো, আল্লাহ হাফিজ।